আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। কাছে বা দূরে যে যেখান থেকে আমাদের আজকের ব্লগটি দেখছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব ঈদের পরে আমাদের একটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল, একটা বিয়ের অনুষ্ঠান। সেখানে আমরা গিয়ে কি করলাম, সেন্টারটা কেমন ছিল, বর বউ কেমন ছিল, সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমিও ফ্রেশ হয়ে গোসল করে নিয়েছি, তারপর মেয়েকেও গোসল করিয়ে দিয়েছিলাম। তারপর প্রথমে ওকেই করে দিয়েছি যাতে ওর চুলটা শুকায়, যেহেতু ওর চুলটা আমি বেঁধে দিব। আর চুলটা ভিজা থাকলে দেখা যাবে যে অনেকটা সময় ধরে, যেহেতু আমাদের বাইরে থাকতে হবে, তো শুকানো যাবে না। তো এই কারণে ওকে আমি আগে থেকেই বের করে দিই। আমার বোনকে বলেছিলাম যে ওকে আস্তে আস্তে রেডি করো। তো আমার বোন ওকে ড্রেস পরিয়ে রেখেছিল, চুলটাও শুকিয়ে রেখেছে। তারপর আমি বের হয়ে ওকে একটু চুলটা বেঁধে দিলাম। আর কিছুই করিনি, জাস্ট হাতে দুইটা চুড়ি পরিয়ে দিয়েছে আর একটু লিপস্টিক করে দিয়েছিলাম, এই তো। আর আমিও কোনো মেকআপ করিনি, আমিও জাস্ট একটু লিপস্টিক দিয়ে বের হয়ে গেছি, কারণ ওই দিন প্রচণ্ড গরম ছিল। এমনিতেও আমি সাধারণত মেকআপ করি না, একেবারে নিজস্ব কোনো প্রোগ্রাম ছাড়া। মানে নিজস্ব প্রোগ্রাম বলতেও দেখা যায় কোনো বড় অনুষ্ঠান, যেমন বিয়ের অনুষ্ঠানের মতো জাঁকজমক কোনো অনুষ্ঠান ছাড়া আমার সাজা হয়ই না। আর যেহেতু আমি জার্নি করব, সাজার তো প্রশ্নই আসে না। এত গরমে প্রচণ্ড রকমের আমার সোয়েটিং হয় মুখে, বিশেষ করে মুখটা প্রচণ্ড রকম ঘেমে যায়, যে কারণে আমার মেকআপ করলে অনেক বেশি অস্বস্তি হয়। তো এই কারণে আমি রিল্যাক্স থাকার জন্য জাস্ট একদম সিম্পলভাবে একটা থ্রি পিস পরে বের হয়ে গিয়েছি। যদিও বা আপু হচ্ছে যেই বাসা থেকে আমাদের আর কি দাওয়াত দেওয়া হয়েছিল, আমার একজন আপু, বড় ননাস আর কি। তো উনি হচ্ছেন আমার হাজব্যান্ডের খালাতো বোন, ওনারই মেয়ের বিয়ে। তো আপু অনেক রিকোয়েস্ট করেছিলেন যে আমরা যেন শাড়ি পরে যাই, কিন্তু অ্যাকচুয়ালি এত দূরের জার্নি আমাদের বাসা থেকে অনেকটাই দূরে, এটা হচ্ছে ধানমন্ডিতে। তো সিএনজি করে আসতেও প্রায় ঘন্টা দুয়ের মতো লেগে যায়। আর বাচ্চা কাচ্চা নিয়ে এত দূরে শাড়ি পরে আসা আমার পক্ষে আসলে সম্ভব না। যদি ঝোঁকে সামলানোর মতো কেউ থাকতো তাহলে অবশ্যই পরে আসতাম। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি একেবারেই সময় মতো। 12টায় বের হয়েছিলাম, প্রায় 1:30টার দিকে পৌঁছে গেছি। তো ঢুকিয়ে আপনাদের সেন্টারের বাইরের অংশটা দেখিয়ে নিলাম। খুবই সুন্দর নিরিবিলি একটা পরিবেশ, আমার কাছে বেশ ভালোই লেগেছে। সামনের ডেকোরেশনটা খুবই ছিমছাম এবং আমার কাছে অনেকটাই রিল্যাক্স মনে হচ্ছিল, যে জায়গাটা উপরে নিচে ভাগ হওয়ার কারণে খুব সুন্দরভাবে মানুষ বসতে পেরেছে, খেতে পেরেছে। নিচের পুরোটা ফ্লোরই ছিল সিটিং এরিয়া। এখানে বড় বউয়ের যে স্টেজটা, তার সামনে হচ্ছে বিশাল বড় একটা জায়গা জুড়ে এখানে সিটিং এরিয়া করা হয়েছে। এছাড়াও আলাদা একটা ওয়েটিং জোন করা হয়েছে, যেটা আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। তো পাশাপাশি দুইটা রো করে মাঝখান দিয়ে আবার রেড কার্পেট রাখা হয়েছে, যাতে করে বর কনে খুব সুন্দর করে একটা এন্ট্রি নিতে পারে। এবং এছাড়াও স্টেজের মানে ডেকোরেশনটা কি বলবো, আমার কাছে খুবই আই সুদিং লেগেছে। খুব সুন্দর একদম সফট কালার ইউজ করে তারা হচ্ছে স্টেজটা করেছে। আর এছাড়াও এই সাইডটাতে একটা আলাদা করে ফটো বুথ তৈরি করা হয়েছিল, যেটা এখনকার সময় সবটা রেস্টুরেন্টেই থাকে, যাতে করে আগত যারা গেস্ট আছেন তারা খুব সুন্দর করে ছবি তুলতে পারে, স্টেজে কেউ অত বেশি যেতে না হয়। তো যেটা বলছিলাম যে আলাদা করে একটা ওয়েটিং জোন আছে, তো এইটা খুবই সুন্দর, একদম বড় একটা জায়গা নিয়ে সুন্দর করে চারিদিকটায় এখানে হচ্ছে সোফা সেট করা আছে। এবং মিডল পোর্শনটাতে দেখলাম এখানে একদমই অন্যরকম একটা আয়োজন, যেটা হচ্ছে অনেক দিন পর চোখে পড়লো। সাধারণত সব জায়গায় আমি দেখিনি, আমি জানি না এটা ওরা স্পেশালভাবে করিয়েছে কিনা, নাকি এটাই রেস্টুরেন্টের বা এই কনভেনশন সেন্টারের এরকম করাই থাকে। তো এখানে কিন্তু মুখ দেখার জন্য হচ্ছে আলাদা করে একটা করিডোরের মতো করা হয়েছে, যেখানে ফ্লাওয়ার সেট করা আছে। এবং এখন যে এরকম সিস্টেমটা চলে আসছে পাকিস্তানি স্টাইলে, যে নিকা স্টাইলগুলো থাকে, যে বিয়ের আগের মুহূর্তে বা বিয়ের পরে আর কি, মূলত কাবিনের পরে বর বউকে দুই সাইডে বসিয়ে রেখে তারপর হচ্ছে ফুলের যে মাঝখান থেকে যে গার্ল্যান্ডটা থাকে সেটা সরিয়ে কিন্তু মুখ দেখা হয়। তো ওইরকম একটা সেট আপ দেখতে পেলাম। আশা করি যখন হচ্ছে ওদের এই পর্বটা হবে তখন আপনাদের সাথে শেয়ার করব। তো ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম যে এখানে হচ্ছে দোতলাও কি ভাইয়াদের নেওয়া কিনা। অনেক সময় দেখা যায় যে নিচতলাতে একটা সেন্টার থাকে বা উপরে আলাদা থাকে, তো ভাইয়া বলল যে না, উপরের পোর্শনটাও আমাদেরই নেওয়া। উপরে হচ্ছে খাওয়ার সিস্টেম করা আছে, এখানে শুধুমাত্র বসার জন্য, মানে যে খাবারের টেবিলগুলো থাকবে শুধুমাত্র সেগুলো। আর এটা সব থেকে বড় একটা দিক হচ্ছে
যে বরের বা কনের জন্য যে স্পেশাল তাদের জন্য কিন্তু আলাদাভাবে একটা এরিয়া করা আছে, ঠিক যেরকমভাবে সিটিং এরিয়ার সাথে একটা এক্সট্রা ওয়েটিং রুম ছিল, এখানেও ঠিক সেরকমভাবে আলাদা করে একটা জায়গা করা আছে যেখানে বর কনে এবং তাদের ফ্যামিলি মেম্বার্সদের বসার জন্য স্পেশালভাবে টেবিল সাজানো হয়েছিল। আর এই সাইডটাতে দেখেন যে সুন্দর করে লম্বাভাবে যে ক্যান্টিন স্টাইল করা হয়েছে, এটা হচ্ছে মূলত তাদের কেটারিং সার্ভিসের জন্য। এখান থেকে তারা খাবার খুব সহজেই সার্ভ করতে পারে এবং মাঝখানের এখান থেকে তাদের সিঁড়ি আছে যাতে করে ভিতর থেকে তারা খুব তাড়াতাড়ি যাতায়াত করতে পারে। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম, জায়গাটা বেশ সুন্দর। আর তার সাথে এইখানে যে বরকে বসানোর জন্য যে স্পেশাল টেবিলটা রেডি করা হয়েছিল, এটার ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল। এর সাথেও আরও 3টা টেবিল ছিল বরের সাথে যারা গেস্ট আসবেন তাদের জন্য আলাদাভাবে বসার জন্য। আর বাকি সবার জন্য তো মাঝখানে লম্বা যে রোটা সেটা দেখতেই পেয়েছেন। তো উপর থেকে নেমে আসলাম, ওখানে একদমই খালি ছিল, কারণ আমরা যখন গিয়েছি তখন খুব বেশি একটা মানুষ ছিল না, এজন্যই ঘুরে ঘুরে তখন দেখছিলাম। কারণ অনেক বেশি মানুষ যখন চলে আসবে তখন দেখা যাবে যে ঘোরা যাবে না বা তখন হাঁটাচলা করতেও সমস্যা হতে পারে, যেহেতু শুক্রবার দিন নামাজের পর পর সবাই একই সাথে চলে আসবে। তো আমরা উপর থেকে নিচে নেমে আসতেই দেখলাম যে সাথে সাথে বউও চলে আসছে, ও কিন্তু একদম অন টাইমে এসেছে। এখনও বাইরের গেস্ট খুব বেশি আসেনি, এখানে আমরা যারা ছিলাম সবাই ফ্যামিলি মেম্বার্সই ছিলাম। আদার্স যারা ছিল তারা নামাজের পরে এসেছে এবং বড়ও একেবারেই টাইমলি চলে আসছিল। তো বরের পর্বটা আমি ইনশাল্লাহ পরে আপনাদের সাথে শেয়ার করব। আজকে শুধুমাত্রই ব্রাইডকে দেখাচ্ছি। ব্রাইড কিন্তু অনেক অনেক বেশি কিউট মাশাল্লাহ, এবং ওকে কালারটাতে অনেক বেশি সুন্দর লাগছিল। মেরুন কালার একটা লেহেঙ্গা পরেছিল, লেহেঙ্গার ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি তো অনেকটাই দূর থেকে ভিডিও করেছি, যে কারণে আপনারা হয়তো বা ক্যামেরাতে ডিজাইনটা এত ভালো বুঝতে পারছেন না, কিন্তু আমি সামনাসামনি যখন দেখছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে। তো ওর সাজটাও অনেক সুন্দর হয়েছে। আমি যতটুকু পেরেছি দূরে বসে আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু একটু ক্লিপ নিয়েছিলাম। তাছাড়াও আমাদের ফ্যামিলি মেম্বারদের অনেকেই হচ্ছে যেতে পারেনি যারা গ্রামে আছে। তো আমার শ্বশুরবাড়ি সবার কাছে, তারপর হচ্ছে জোহার বাবাদের বা চাচাদের কাছে, সবার কাছে ছবিগুলো ভিডিওগুলো পাঠাবো যাতে ওরাও দেখতে পারে। এজন্যই হচ্ছে গিয়া আমার ভিডিওগুলো বা ছোট ছোট করে শর্টস আকারে করেছিলাম যাতে আমি সবাইকে পাঠাতে পারি। তো যেহেতু তখন খুব বেশি মানুষজন আসেনি, অনেক নিরিবিলি ছিল, আর বউ একেবারেই সময় মতো চলে আসছে। তো এই সুযোগে হচ্ছে ফটোগ্রাফাররা তারা আগে থেকে ওয়েট করছিল যে আসা মাত্রই তাদের যে মূল কাজ সেটা শুরু করে দিবে। কারণ বর আসার পরে বরের সাথে যে ভিডিওগুলো সেগুলো হবে, ওর সোলো যে ভিডিও নেওয়া হবে বা ফটোগ্রাফির যে পোজগুলো নেওয়া হবে সেগুলো এই টাইমটাতেই তারা নিয়ে নিচ্ছিল। যেহেতু মানুষের তখন কোনো গ্যাদারিং নেই, ও খুবই ফ্রিলি এগুলো করতে পারছিল। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে আসলে যখন মানে পুরো সেন্টারে অনেক বেশি মানুষ সামনে বসে থাকে তখন কিন্তু এই ধরনের ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফিগুলো করতে একটু আনইজি ফিল হয়, নিজের কাছে একটু অন্যরকম লাগে যে এতগুলো মানুষের সামনে করছি, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, কেমন লাগে কে জানে। তো এই দিক থেকে ও কিন্তু খুবই রিল্যাক্সভাবে করতে পারছিল, যেহেতু সামনে খুব বেশি একটা মানুষজনে আমরা হাতে গোনা সেখানে হয়তো 8-10 জন মানুষ ছিলাম। এটাতে ও একটা এক্সট্রা ফ্যাসিলিটিস পেয়েছে বলা যায়। তো যাই হোক, আগামী পর্বে আপনাদের সাথে আমি বর এবং আমাদের আদার্স যে প্রোগ্রামের সম্পূর্ণ অংশটা সেটা ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই অনেক ভালো থাকবেন। আর আমাদের ব্লগটি কেমন লাগলো সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।